আচ্ছা, নতুন ইংরেজি শব্দ মনে রাখতে কি প্রায় বেশ বেগ পেতে হয়? ভাবুন তো একবার, কেমন হতো যদি একটা ইন্টারেস্টিং গল্পের মধ্যে দিয়েই ১৭টা জরুরি শব্দ শিখে ফেলা যেত? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। এই গল্পটা কিন্তু শুধু শব্দের অর্থই শেখাবে না, বরং শব্দগুলো মনে রাখার একটা দারুণ চাবিকাঠিও ধরিয়ে দেবে। চলুন গ্রামের নির্বাচনের এই উল্লাসানো গল্পে ডুব দেয়া যাক। আমাদের আজকের লক্ষ্যটা কিন্তু একদম সহজ আর পরিষ্কার। আমরা একটা গ্রামের নির্বাচনের গল্প শুনব, আর সেই গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা ১৭টা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখে নেব। গল্পে মন দিলে দেখবেন শব্দগুলো একদম নিজে থেকেই মাথায় গেঁথে যাচ্ছে। আমাদের এই গল্পটা কয়েকটা ভাগে এগোবে। প্রথমে আমরা দেখব গ্রামের ভেতরের সংঘাত বা দ্য কনফ্লিক্ট। তারপর পরিচয় হবে গল্পের চরিত্রগুলোর সাথে, মানে দ্য ক্যারেক্টার্স। এরপর আমরা দেখব কিভাবে গ্রামের একজন জ্ঞানী শিক্ষক, মানে দ্য টিচার্স উইজডম দিয়ে পরিস্থিতি সামাল দেন। আর সেটাই আমাদের নিয়ে যাবে গল্পের শেষ ভাগে, অর্থাৎ দ্য রেজলিউশনে। আর একদম শেষে যা কিছু শিখলাম সব একবারে ঝালিয়ে নেব। তো চলুন গল্পটা শুরু করা যাক। ধরুন একটা শান্ত গ্রাম, কিন্তু নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ায় সেখানকার পরিবেশটা বেশ গরম হয়ে উঠেছে। দুই দলের মধ্যে এমন এক তীব্র বিতর্ক শুরু হলো যা পরিস্থিতিকে দিন দিন আরও জটিল করে তুলছিল। বিতর্কটা কিন্তু কোনো সাধারণ বিতর্ক ছিল না। এটা ছিল খুবই অ্যাক্রিমোনিয়াস এবং অ্যাক্রেড, মানে কথার মধ্যে কোনো ভদ্রতা বা মিষ্টতা ছিল না, ছিল শুধু তিক্ততা আর ঝাঝালো আক্রমণ। আর অবস্থা এমন দাঁড়ালো যে একটা দল অন্য দলের সব প্রস্তাব, মানে সব কিছু সরাসরি রিপিউডিয়েট করে দিল, সোজা কথায় প্রত্যাখ্যান করল। আমাদের গল্পের প্রথম শব্দ হল অ্যাক্রিমোনিয়াস। যখন কোনো আলোচনা বা কথাবার্তা খুব তেতো, রাগ আর তিক্ততায় ভরে যায়, তখন সেই পরিস্থিতিকে বর্ণনা করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। গ্রামের বিতর্কে ঠিক এটাই হচ্ছিল। আর বিতর্কের তীব্রতা কতটা বেশি ছিল সেটা বোঝানোর জন্যই ব্যবহার করা হয়েছে অ্যাক্রেড শব্দটি। এর মানে হল ঝাঝালো বা তীব্র, ঠিক যেন একটা কটু গন্ধের মতো, যা নাকে লাগলে সহ্য করা যায় না। কথাগুলো ছিল ঠিক তেমনই, অপ্রিয় আর তীব্র। আর ওই যে একদল আরেক দলের সব প্রস্তাব বাতিল করে দিচ্ছিল, এই কাজটাকে ইংরেজিতে বলে রিপিউডিয়েট করা। এর মানে হল কোনো কিছুকে পুরোপুরি অস্বীকার করা বা মেনে নিতে রাজি না হওয়া। তো এভাবেই সংঘাতের শুরুটা হলো। যে কোনো ভালো গল্পের মতোই এই গল্পেও কিছু চরিত্র আছে, যাদের স্বভাব আর আচরণই কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। চলুন গ্রামের এই বিতর্কের প্রধান দুই চরিত্রের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। একদিকে ছিল রহিম, যে ছিল খুব রিসেন্টফুল, আর তার মনে ছিল একটা র্যাঙ্কারাস ভাব। আর ঠিক তার উল্টো দিকে ছিল করিম, যে ছিল খুবই এমিয়েবল বা বন্ধুসুলভ। করিম চাইছিল সবাই যেন একটা সুন্দর সমাধানে অ্যাকসিড করে, মানে সম্মতি দেয়। দুজনের মধ্যে কি অদ্ভুত এক বৈপরীত্য, তাই না? রহিমের চরিত্রটা ভালো করে বুঝতে হলে রিসেন্টফুল শব্দটার মানে জানা দরকার। এর মানে হল ক্ষুব্ধ বা বিরক্ত থাকা। যখন কোনো অন্যায় বা অপমানের কারণে মনের রাগ আর বিরক্তি জমে থাকে, তখন সেই অবস্থাকে রিসেন্টফুল বলা হয়। আর রহিমের মনের অবস্থাটা ছিল আরও গভীর। সেটা বোঝাতেই র্যাঙ্কারাস শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মানে হল মনের মধ্যে দীর্ঘদিনের বিদ্বেষ বা তিক্ততা পুষে রাখা। এটা কিন্তু সাধারণ রাগের চেয়েও অনেক বেশি গভীর একটা অনুভূতি। এবার আসি করিমের কথায়। সে ছিল অ্যামিয়েবল। এর অর্থটা খুবই সহজ আর সুন্দর, বন্ধুত্বপূর্ণ, অমায়িক, যার সাথে সবাই খুব সহজে মিশতে পারে। মানে রহিমের একদম বিপরীত একজন মানুষ। করিম চেয়েছিল সবাই যেন একটা ভালো প্রস্তাবে অ্যাকসিড করে। অ্যাকসিড করার মানে হল কোনো অনুরোধ বা প্রস্তাবে রাজি হওয়া বা সম্মতি দেওয়া। করিমের একমাত্র লক্ষ্যই ছিল গ্রামে আবার শান্তি ফিরিয়ে আনা। যখন গ্রামের পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাচ্ছিল, ঠিক তখনই আসরে নামলেন গ্রামের সবচেয়ে প্রবীণ এবং জ্ঞানী শিক্ষক। তার জ্ঞান আর বুদ্ধি ছিল এই জটিল সংঘাত সমাধানের একমাত্র পথ। চলুন দেখি তার মধ্যে কি কি বিশেষ গুণ ছিল। এই শিক্ষকের প্রজ্ঞা ছিল মাল্টিফ্যাসেটেড, মানে বহুমাত্রিক। তিনি ছিলেন পারসেপটিভ, অর্থাৎ পরিস্থিতি চট করে বুঝে ফেলার একটা সহজাত ক্ষমতা ছিল তার। তার দৃষ্টি ছিল অ্যাকিউট, মানে ছোট থেকে ছোট বিষয়েও তার চোখ এড়াত না। আর এই গুণগুলোকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, তাকেই বলে অ্যাকিউমেন।
কিন্তু তার গুণের তালিকা এখানেই শেষ নয়। তার মধ্যে ছিল শ্রুডনেস, স্যাগাসিটি, পার্সপিকাসিটি আর ডিসার্নমেন্টের মতো আরও অনেক গুণ, যেগুলো নিয়ে আমরা সামনে আরও জানব। এখানে দেখুন দুটো খুব ইন্টারেস্টিং শব্দ আছে, অ্যাকিউট আর অ্যাকিউমেন। অ্যাকিউট মানে হলো ছোটখাটো বিষয়ও খুব দ্রুত খেয়াল করার ক্ষমতা, অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি। আর অ্যাকিউমেন হল সেই তীক্ষ্ণ দৃষ্টিকে ব্যবহার করে চটজলদি একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দুটোই কিন্তু বুদ্ধিমত্তার লক্ষণ, কিন্তু এদের প্রয়োগটা একটু ভিন্ন। চলুন শিক্ষকের বাকি গুণগুলোও একটু দেখিনি। তিনি ছিলেন পারসেপটিভ, মানে মানুষের মনের কথা বা কোনো পরিস্থিতির আসল রূপ তিনি সহজেই ধরে ফেলতেন। তার ছিল সেগ্যাসিটি, মানে তিনি ভবিষ্যতের কথা ভাবতে পারতেন, যা তাকে দূরদর্শী করে তুলেছিল। এছাড়াও শ্রুডনেস বা চতুরতার মাধ্যমে তিনি জটিল পরিস্থিতি সামাল দিতেন। আর পার্সপিক্যাসিটি ও ডিসার্নমেন্টের মতো গুণগুলো তাকে যে কোনো বিষয়ের গভীরে যেতে এবং ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে সাহায্য করত। সত্যি তিনি ছিলেন জ্ঞানের এক আধার। তো এমন একজন জ্ঞানী শিক্ষক শেষ পর্যন্ত কিভাবে এই সমস্যার সমাধান করলেন? তিনি তার প্রজ্ঞা দিয়ে বিতর্কের মূল কারণটা খুঁজে বের করলেন এবং তার মধ্যস্থতায় গ্রামে আবার শান্তি ফিরে এলো। শিক্ষক খুব সহজেই বুঝতে পারলেন যে বিতর্কের মূলে আছে কিছু নেতার চিন্তাভাবনার শালোনেস বা অগভীরতা, আর তাদের মধ্যে একজন তো ছিলেন একেবারেই অবটুজ বা ভোতা বুদ্ধির। এই সমস্যাগুলো চিহ্নিত করার পরেই তার হস্তক্ষেপে পরিবেশটা আবার ব্ল্যান্ড বা শান্ত হয়ে গেল। শ্যালোনেস, এই শব্দটার মানে হল অগভীরতা। যখন কেউ কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করে না, শুধু ওপর ভাষা জ্ঞান রাখে, তখন তাদের চিন্তায় শ্যালোনেস বা অগভীরতা থাকে। এটাই ছিল বিতর্কের একটা বড় কারণ। এরপর আসছে অবটিউজ শব্দটি, যার মানে হল সহজে কোনো কিছু বুঝতে না পারা বা সোজা কথায় ভোতা বুদ্ধির। গ্রামের একজন নেতা ঠিক এমনই ছিলেন, যিনি বিতর্কের মূল বিষয়টায় কিছুতে ধরতে পারছিলেন না। আর সবশেষে পুরো পরিবেশটা ব্ল্যান্ড হয়ে গেল। এখানে কিন্তু ব্ল্যান্ড মানে স্বাদহীন বা নীরস নয়। এখানে এর মানে হল শান্ত, নির্বিকার এবং উত্তেজনা ছাড়া একটি পরিস্থিতি। আগের সেই তিক্ত উত্তপ্ত পরিবেশটা বদলে গিয়ে একটা শান্ত অবস্থা ফিরে এলো। তাহলে চলুন এক নজরে খুব দ্রুত দেখে নিই এই শব্দগুলো কিভাবে আমাদের গল্পটাকে একটা কাঠামো দিয়েছে। বিতর্কটা ছিল অ্যাক্রিমোনিয়াস, যা রহিমকে রিজেন্টফুল করে তুলেছিল। কিন্তু অ্যামিয়েবল করিম চেয়েছিল সবাই যেন অ্যাসিড করে। ঠিক তখনই প্রখর অ্যাকিউমেন্ট সম্পন্ন শিক্ষক এসে বিতর্কের পেছনের শ্যালোনেসের মতো সমস্যাগুলো ধরিয়ে দিলেন এবং পরিস্থিতিকে ব্ল্যান্ড বা শান্ত করে তুললেন। আশা করি গল্পের সাথে মিলিয়ে পড়ার ফলে এই 17টা শব্দ এখন মনে রাখা অনেক সহজ হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই গল্পটা আসলে আমাদের কি শেখায়? কিভাবে সঠিক শব্দের ব্যবহার আর প্রজ্ঞা একটা বড় সংঘাতকেও অনায়াসে শান্তিতে বদলে দিতে পারে? এটা নিয়ে একটু ভেবে দেখবেন।